আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বুঝতে চাইলে এই ঘটনাটি বুঝে নিন। আমি আপনাদের যে তথ্যটি বলছি সেটি কোরবানির ঈদের দিনের ঘটনা এবং এটি আমেরিকারই একটি প্রতিবেদনে এসেছে। বিভিন্ন জায়গায় এ খবর প্রকাশিত হয়েছে। ইরান কুয়েতের সেই স্থানে হামলা করেছে যেখান থেকে ইরানের খার্গ দ্বীপসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছিল। যে প্রতিবেদন সামনে এসেছে তাতে বলা হয়েছে যে ইরান যখন কুয়েতের দিকে তাদের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তখন কুয়েত ও আমেরিকা যৌথভাবে সেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়। এখন আপনারা হয়তো বলতে পারেন, ভাই যদি ক্ষেপণাস্ত্রটি থামিয়ে দেওয়া হয় তাহলে ইরানের শক্তি কোথায়? প্রথম কথা হলো, সেই ক্ষেপণাস্ত্র থামাতে আমেরিকা ও কুয়েত উভয়ই ডজনখানেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আর যখন ক্ষেপণাস্ত্রটি দ্রুতগতিতে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেটিকে থামানোর চেষ্টা চলছিল, তখন সেটিকে আটকানো খুবই কঠিন হয়ে পড়েছিল। ক্ষেপণাস্ত্রটি এতটাই কাছে চলে এসেছিল যে শেষ মুহূর্তে সেটিকে ধ্বংস করা হলেও তার ধ্বংসাবশেষ মার্কিন সেনাদের উপর গিয়ে পড়ে। এতে 5 জন মার্কিন সেনা গুরুতর আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এছাড়া মার্কিন ঘাঁটিরও কিছু ক্ষতি হয়, যেখানে মোতায়েন থাকা 2টি MQ-9 রেপার ড্রোন ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহু আকবার! তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এমন যে ধ্বংসাবশেষও শত্রুর ক্ষতি করতে পারে, বুঝতে পারছেন? আর এই ঘটনাটি ঘটেছিল কোরবানির ঈদের দিন, যখন আমরা সবাই ঈদ উদযাপন করছিলাম। ইরানে ইন্টারনেট চালু হওয়ার পর এখন একটি ভিডিও সামনে এসেছে যা দেখে আমার বুক কেঁপে উঠেছে। যখন আমি খামেনি শাহাদাতের ঘোষণা দিয়েছিলাম তখন অনেকে আমার বিরোধিতা করেছিলেন এবং আমাকে অনেক গালিগালাজও করেছিলেন। আমি তখন এটাও বলেছিলাম যে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে শহীদ করার উদ্দেশ্যে তার বাড়ির উপর একাধিক বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং আমেরিকা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল। এখন 28 ফেব্রুয়ারি সেই ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে খামেনির বাড়ি ও কার্যালয়, যা পাশাপাশি অবস্থিত, সেখানে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছিল। 28 ফেব্রুয়ারি সেই হামলার ভিডিও নিয়ে দাবি করা হচ্ছে যে এই হামলাতেই খামেনির শাহাদাত ঘটেছিল। আল্লাহু আকবার! বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে এখন ইরান শহীদ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য ও জানাজার প্রস্তুতি শুরু করেছে। তবে স্বাভাবিকভাবে শেষকৃত্য তখনই করা হবে যখন সামনে থেকে এই নিশ্চয়তা থাকবে যে আমেরিকা আর কোনো হামলা করবে না, কারণ ইসরায়েলের চরিত্র এতটা নিকৃষ্ট যে তারা যে কোনো কিছু করতে পারে। আমেরিকার অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা ইরানে $1 বিলিয়ন ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বের সামনে আমেরিকা বিভিন্নভাবে ইরানের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ সরাসরি যুদ্ধে তারা জয়ী হতে পারেনি। যুদ্ধক্ষেত্রে লড়াই করার সামর্থ্য তাদের নেই, তা এখন তারা অন্য উপায় অবলম্বন করছে। এ বিষয়ে ইরান বলেছে যে আমেরিকা ব্যর্থ হয়েছে, তারা যুদ্ধ জিততে পারেনি, কূটনীতিতেও সফল হতে পারছে না এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না। আর এখন তারা হতাশা ও ক্ষোভ থেকে আমাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করছে সে নিষেধাজ্ঞা দিয়েও তারা সফল হতে পারবে না। খোদ আমেরিকায় প্রকাশ করেছে যে আপনারা সবাই জানেন ইরান আমেরিকার যত শক্তিশালী যুদ্ধবিমান ছিল সেগুলোকে ভালোভাবেই আঘাত করেছে। আমেরিকার নিজস্ব প্রতিবেদনে বলা হয়েছে যে তদন্ত শেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যুদ্ধ চলাকালে ইরান তাদের যে F-15 যুদ্ধবিমানটিকে আঘাত করেছিল এবং তা চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই করা হয়েছিল। অর্থাৎ চীনের ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তা আমেরিকার যুদ্ধবিমানকেও অকার্যকর করে দিতে পারে। এখান থেকে দুটি বিষয় বোঝা যায়। প্রথমত, আমেরিকা বলতে চাইছে যে চীন পুরোপুরি ইরানকে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। দ্বিতীয়ত, এটাও পরিষ্কার হয়ে গেল যে চীনের ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র যথেষ্ট শক্তিশালী। ইরান জানিয়েছে যে গত রাতে তারা আমেরিকার অর্থাৎ তাদের শত্রুপক্ষের একটি ড্রোন ভূপাতিত করেছে। তারা শুধু মুখে বলেই ক্ষান্ত হয়নি, বরং সেই ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে। আপনারা তা দেখতে পাচ্ছেন। ইরান বলেছে যে হরমুজ প্রণালীতে রাশিয়া ও চীন তাদের বিশেষ শর্ত ও সুবিধার সুযোগ পাবে, তাদের জন্য স্পেশাল সুবিধা থাকবে। রাশিয়া ও চীনের জন্য হরমুজ প্রণালীতে একটি নিরাপদ ও উন্নত যাতায়াত পথ নিশ্চিত করা হবে। ইরান এমন কথাই বলছে, যদিও শুরু থেকে রাশিয়া ও চীনের তেলবাহী ট্যাঙ্কারগুলো অবাধে চলাচল করছে। যদি আপনার দেশের নামও রাশিয়া ও চীনের সঙ্গে একইভাবে উল্লেখ করা হতো তাহলে কতই না ভালো হতো। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখন আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করেছেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না এবং তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডেও যোগ দেবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। যদিও ট্রাম্প নিজে প্রায় আসিম মুনির ও শেহবাজ শরীফের প্রশংসা করেন, কিন্তু পাকিস্তান আমেরিকার চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলেছে যে তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। আমেরিকার উপর ইসরায়েলের প্রভাব এখনও কাজ করছে। যদিও কয়েকদিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে তিনি আর আগের মতো প্রভাব বিস্তার করতে পারছেন না, কিন্তু বাস্তবে পরিস্থিতি এমন যে কোনো কিছু ঘটতে পারে এবং কাউকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। যে ট্রাম্প গতকাল পর্যন্ত বলেছিলেন আমরা চুক্তি করছি, আলোচনা ভালো চলছে,
এখন সেই চুক্তি ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রশ্ন হলো, আমেরিকা নিজে কি এই পরিস্থিতি তৈরি করছে, নাকি ইসরায়েল চাপ দিয়ে পুরো বিষয়টি নষ্ট করছে? বিষয়টি নিয়ে আপনারা ভেবে দেখুন। একদিকে চুক্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে আমেরিকা সতর্কবার্তা বা হুমকি দিয়েছে। হরমুজ প্রণালীতে এক পাশে ইরান, অন্য পাশে ওমান। ওমানের জলসীমায় যে অংশটি রয়েছে, আমেরিকা বলছে সেখানে তারা সামরিক অভিযান চালাবে, অর্থাৎ তারা কোনো না কোনো সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে, হামলা চালাতে যাচ্ছে বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এতে উত্তেজনা বাড়বে। তাহলে যুদ্ধ শেষ হবে কিভাবে? সুতরাং এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্পের আচরণ, চরিত্র ও কর্মকৌশল দেখে মনে হচ্ছে যে তিনি বাস্তবে কোনো চুক্তি করতে চান না। চুক্তির আলোচনা শুধু একটি নাটক, আর আলোচনার অজুহাতে আমেরিকা ও ইসরায়েল সময় নিচ্ছে। সম্ভবত পেছনে অন্য কোনো প্রস্তুতি চলছে। এখন ভাবুন, গাম্বিয়ার একটি ট্যাঙ্কার ইরানের দিকে যাচ্ছিল, সম্ভবত সেটি তেল নিতে যাচ্ছিল। আমেরিকা সে ট্যাঙ্কারের উপর হামলা চালায় এবং সেটিকে অকার্যকর করে দেয়। এখন ভেবে বলুন, আমেরিকা যদি এসব কাজই করে তাহলে কোনো চুক্তি কিভাবে সম্ভব হবে? আর্মেনিয়া সম্প্রতি একটি সামরিক কুচকাওয়াজ মানে মিলিটারি প্যারেড আয়োজন করেছিল, যেখানে তারা তাদের সামরিক শক্তি প্রদর্শন করে। সেখানে প্রদর্শিত সুখোই Su-30 যুদ্ধবিমানের দিকে খেয়াল করলে দেখা যায় তাতে একটি গাইডেড ক্ষেপণাস্ত্র যুক্ত ছিল। সেটি ছিল ইরানের তৈরি ইয়াসিন নামের একটি গাইডেড ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, বলা হচ্ছে আর্মেনিয়া তাদের Su-30 যুদ্ধবিমানে ইরানের নির্মিত ইয়াসিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আর মাত্র 2 দিন আগেই এই একই আর্মেনিয়া তাদের প্যারেডের প্রস্তুতির সময় ইরানের একটি প্রতিরক্ষা ব্যবস্থাও প্রদর্শন করেছিল। অর্থাৎ আর্মেনিয়া এবং আর্মেনিয়ার মতো আরও অনেক দেশ নীরবে ইরানের অস্ত্র ব্যবহার শুরু করেছে। এটি ইরানের জন্য একটি বড় সাফল্য। আর আমেরিকা কিছুই করতে পারছে না। বাস্তব যুদ্ধক্ষেত্রে বিশ্বের মানুষ প্রকৃত শক্তি তো দেখেই ফেলেছে যে কার শক্তি কতটা আছে। যুদ্ধ করে আমেরিকা ইতোমধ্যেই দেখে ফেলেছে যে ইরান কিভাবে তাদের ক্ষতি করেছে। এখন তারা কেবল ফাঁকা আওয়াজ করে নিজেদের বিজয় ঘোষণা করছে। এখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে ইরান হরমুজ প্রণালীর উপর আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু বাস্তবে এই প্রণালী আমেরিকা নিয়ন্ত্রণ করছে। এই কথা শোনার পর আপনারা দয়া করে নিজেদের হাসি চেপে রাখুন, হাসবে না যেন। এটা হলো স্বপ্নের মতো। হ্যাঁ, মানে এটা ওই সিনটার মতো যে মিথ্যা বলো, বারবার মিথ্যা বলো, যতবার মুখ খুলবে মিথ্যাই বলো, মিথ্যে বলো, মিথ্যে বলো, কারণ তাদের আর কোনো উপায় নেই। অন্যদিকে ইরান নিশ্চিত করেছে যে গত 24 ঘন্টায় তারা 20টি জাহাজকে অনুমতি দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে দিয়েছে। এছাড়া ওমান ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালীর কিছু স্থানে মাইন শনাক্ত করেছে। সমুদ্রের নিচে বিস্ফোরক বা মাইন পেতে রাখা হয়েছে এবং তাদের বক্তব্য অনুযায়ী সেগুলো ইরান স্থাপন করেছে। ফলে ওমান সতর্কবার্তা দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করছে তারা যেন সতর্ক থাকে এবং সাবধানতার সঙ্গে যাতায়াত করে। বর্তমানে আমেরিকার কর্মকাণ্ড লক্ষ্য করলে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট শুধু হুমকি দিচ্ছেন না এবং বিজয়ের ঘোষণা দিয়ে যাচ্ছেন। পুরো একটা মাস এভাবে কেটে গেছে, বিজয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। একইভাবে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীও নানা বক্তব্য দিয়ে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন যেন আমেরিকার বিজয় অর্জন হয়েছে। আর আমেরিকার বিভিন্ন কর্মকর্তা এই ধরনের পোস্টও করছেন। যেমন আমেরিকার মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক কমান্ড সেন্টকম একটি পোস্টে জানিয়েছে যে তাদের F-16 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে। তারা ছবিও প্রকাশ করেছে এবং বলেছে যে তাদের F-16 যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে। শুধু ছবি পোস্ট করলেই কি পৃথিবী বিশ্বাস করবে যে আমেরিকা জয়ী হয়েছে? দুনিয়া তো এটা মানতে চাইছে না। ইরান তোমাদের F-35 ফাইটার জেটকেও হিট করে দিয়েছে। তারপরেও আজ মধ্যপ্রাচ্যের আকাশে F-16 উড়িয়ে ছবি প্রকাশ করা তোমাদের একটি শিশুসুলভ আচরণ মাত্র। এদিকে ব্রিটেনের একটি মাইন ক্লিয়ারিং মানে মাইন অপসারণকারী জাহাজ ফ্রান্সে পৌঁছেছে। এর ভেতরে ছোট ছোট নৌযান রয়েছে যেগুলো সমুদ্রের নিচে পুঁতে রাখা মাইন বা বিস্ফোরক শনাক্ত করে এবং পরে সেগুলো নিষ্ক্রিয় করে। খবর অনুযায়ী ফ্রান্স থেকে এই ব্রিটিশ মাইন ক্লিয়ারিং জাহাজটি পরে হরমুজ প্রণালীর দিকে রওনা হবে। আরও খবর এসেছে যে ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে 2 ঘন্টার একটি বৈঠক করেছেন, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিষয়টি আটকে আছে এই প্রশ্নে যে ইরানের অর্থ বা সম্পদ মুক্ত করা হবে কিনা। তবে ইরান যে শর্ত দিয়েছে সেটি তো আগের মতো রয়েছে। হয়তো আপনারা ভুলে গেছেন, ইরান শর্ত দিয়েছে আমেরিকা যতক্ষণ পর্যন্ত তাদের জব্দ করা অর্থ মুক্ত না করবে ততক্ষণ তারা কোনো চুক্তি নিয়ে আলোচনাই করবে না। আমেরিকান প্রতিবেদনের দাবি অনুযায়ী ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে। তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতেও রাজি নয় এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতেও অস্বীকৃতি জানাচ্ছে। এটি আমেরিকার প্রতিবেদনের দাবি। আর এটা হতেই পারে, কারণ আলহামদুলিল্লাহ ইরান এই মুহূর্তে যেভাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে তাতে তারা এখনও পর্যন্ত আমেরিকার কোনো শর্তেই রাজি হয়নি। আনুষ্ঠানিকভাবে ইরান এমন কোনো ঘোষণা দেয়নি যে তারা আমেরিকার কোনো শর্তে সম্মত হয়েছে, বরং ইরান স্পষ্টভাবে বলেছে যে আমেরিকা তাদের জব্দ করা অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত পরবর্তী কোনো আলোচনা হবে না। আপনাদের জানিয়ে রাখি যে এখনও বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতে অবস্থান করছে। ডোনাল্ড ট্রাম্পের উপর আরও একটি কারণে চাপ রয়েছে। সামনে বিশ্বকাপ আসছে, তাই বড় বড় ব্যবসায়ীরা ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন
যেন বিশ্বকাপের আগে যেন একটি চুক্তি সম্পূর্ণ করা হয়, যাতে অঞ্চলে শান্তি ফিরে আসে এবং ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে চলতে পারে। যুদ্ধের আগে ইরান ইউনাইটেড আরব আমিরাতকে একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহার করত। তারা তাদের পণ্য ও মালামাল ইউএইতে নিয়ে যেত এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করত। কিন্তু এই যুদ্ধের ফলে ইরান ও ইউএই এর সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে। ইরান ইউএই এর পরিবর্তে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করেছে। পাকিস্তান নিজে প্রস্তাব দিয়েছে যে ইরান তাদের যে কোনো রপ্তানি বা ব্যবসায়িক কার্যক্রম পাকিস্তানের বন্দর ও জাহাজগুলোর মাধ্যমে পরিচালনা করতে পারবে। ফলে এটি ইরানের জন্য দারুণ সুবিধাজনক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।